গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস অদ্ভুতুড়ে। আজ রইল ষষ্ঠ পর্ব। ভূত খুব নরম স্বরে ডাকলো, জনার্দন দা। জনার্দন খ্যাঁক করে উঠল। দিলি তো ফের ঘুমটা ভাঙিয়ে? ঘুমোচ্ছিলেন নাকি? আমি মৌকা পেলেই ঘুমোই। বলছিলাম কি, এরা সব কোন ভাষায় কথা বলছে? ও তুই বুঝবি না। আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি তখন টেলিপ্যাথিতে কথা হয়। তবে ফিসফাস হচ্ছে কেন? তাও হয়, আমাদের টেলিপ্যাথি অন্যরকম। বাতাসে নাড়া দিয়ে পাচ্ছিল না ভূত, তবে একটা উত্তেজনা পাচ্ছিল। জনার্দন তাকে শূন্যে দুলিয়ে ঠিবিটার নিচে মাটির উপর রাখলো। তারপর বলল, লম্বদর, এই মানুষের ছানাটাকে ধরে এনেছি। লম্বদরের লম্বা গলা ঢিবির উপর থেকে ক্রেনের মতো নেমে এলো। দুটো চোখ ধকধক করে জ্বলতে লাগলো ভূতর মুখের ওপর। তারপর হঠাৎ লম্বদর একটা চাপা আর্তনাদ করে বলল, এ কাকে এনেছিস? তার মানে? এ তো ভূতনাথ সমাজপতি। তাতে কি হলো? লম্বদর সমাজপতির ছেলে হলো বৃকোদর, তস্যপুত্র দামোদর, তস্যপুত্র শিবচন্দ্র। এ হলো শিবচন্দ্রের ছেলে ভূতনাথ সমাজপতি, লম্বদরের বংশধর। জনার্দন মাথা চুলকোতে চুলকোতে বলল, তাহলে তো বড্ড গন্ডগোল হয়ে গেছে। জুত মতো পেয়ে ধরে এনেছিলাম। ছি ছি, এরকম ভুল হবেই বা কেন? আমরা তো গন্ধেই বুঝতে পারি কে কোন বংশের। মাপ চাইছি। তাহলে এটাকে কি করি? জায়গা মতো পৌঁছে দিয়ে আয়। জনার্দন ফের তাকে শূন্যে তুলে নিয়ে চলল বটে, কিন্তু লম্বদরের সিংহাসনটা ততক্ষণে ভালো করেই দেখে নিয়েছে ভূত। সিংহাসনটা আসলে একটা লাল হেলমেট। ভুবন রায় আজ নিজেই ল্যাবরেটরিতে কাজ করতে এসেছেন। অনেকদিন নানা গন্ডগোলে কিছুই আবিষ্কার করতে পারেননি। আজ কিছু আবিষ্কার না করলেই নয়। অনেকদিন আগে তিনি রথের মেলায় আটুলের গুপ্তবিদ্যা নামে একখানা বই কিনেছিলেন। তাতে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড কারখানা করার কৌশল ছিল। একটা ছিল পাখির মতো উড়বার কৌশল। ছেলেবেলায় সেই কৌশল আয়ত্ত করার অনেক চেষ্টা তিনি করেছেন, তবে সফল হয়নি। আজ অনেক দিন বাদে তার কৌশলটা নিয়ে একটু মাথা ঘামানোর ইচ্ছে হলো। ল্যাবরেটরিতে বসে তিনি রামলালকে ডেকে পাঠালেন। হ্যাঁ হ্যাঁ রামলাল, তোমার কাছে অ্যারোডাইনামিক্সের বই আছে? আগে আছে, আপনিই কি নিয়েছিলেন? এনে দেব? না বাপু, ওসব খটোমটো বই পড়ে আমি কিছু বুঝতে পারি না। মোদ্দা কথায় ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে দাও। রামলাল ঘাড় চুলকে বললেন, মোদ্দা কথায় অ্যারোডাইনামিক্স বোঝানো খুব শক্ত। অঙ্ক টঙ্কেরও ব্যাপার আছে। অঙ্ক? বলে ভুবন রায় চোখ কপালে তুললেন। তারপর তিক্ত গলায় বললেন, তোমাদের বৈজ্ঞানিকগুলো হয়েছে বড্ড হামবাগ। সহজ সরল জিনিসকে এমন পেঁচিয়ে দেখাবে। যা হোক, তুমি যা জানো তাই বলো। এমন ভাবে বলো যাতে বুঝতে পারি। রামলাল একটু ভয় খেয়ে বললেন, ওটা যে আমার সাবজেক্ট নয়, বইটা আপনাকে পড়ে শোনাতে পারি। আহা, ওরার তো একটা কৌশল আছে। সেটা কি? এই যে হাজার হাজার পাখি আকাশে উড়ছে, চিল, শকুন, কাক, এরা কি সব অঙ্ক টঙ্ক শিখে নিয়ে আকাশে উঠছে, নাকি এরা অ্যারোডাইনামিক্সের কোনো খবর রাখে? বিশুদ্ধ বিজ্ঞানের মধ্যে ওই অঙ্কের ভজঘট্ট ঢুকিয়ে তোমরা একেবারে বিতিকিচ্ছিরি কাণ্ড করে রেখেছ। রামলাল ঘন ঘন মাথা চুলকে বললেন, আপনি কি আবিষ্কার করতে চাইছেন তা জানলে না হয় একটু ভেবে দেখতাম। আরে অতি সামান্য ব্যাপার। ধরো বিকেলের দিকে আমি একটু আমার বন্ধু সত্যশঙ্করের বাড়ি যাব। তা রোজই তো হেঁটে যাই, এক একদিন একটু উড়ে উড়ে গেলাম। গায়ে হাওয়াও লাগলো, চারদিকটা দেখাও হলো। বুঝলে না? যে আজ্ঞে। কাজটা খুব শক্ত মনে হচ্ছে কি? তা শক্তই হবে বোধ হয়। ভুবন রায় কঠোর গলায় বললেন, তোমাকে তো
এরোপ্লেন আর হেলিকপ্টার বানাতে বলিনি হে বাপু, শক্ত আবার কি। আঁটুলের গুপ্তবিদ্যায় এসব অনেক কৌশল ছিল, ছেলেবেলায় পড়েছিলাম, এখন আর মনে নেই। সে বই আমি পড়িনি। পৃথিবীতে ভালো জিনিস কিছুই টিকে থাকে না, সেসব বই কি আর পাওয়া যায়? যাকে যা বলেছিলাম, ওড়ার ব্যাপারটার কি হবে ভেবে দেখি। আমিও চেষ্টা করছি, তুমিও বেশ করে ভেবে দেখো। এমন কিছু বের করতে হবে যা নিতান্তই হালকা, পকেটে নেওয়া যায়, দিব্যি ভেসে থাকা যায়। জি আজ্ঞে। বেশি দেরি করো না, আমি কালকের মধ্যেই জিনিসটা আবিষ্কার করে ফেলতে চাই। শুভস্য শীঘ্রম। যন্ত্রটা আবিষ্কার করে ফেলতে পারলে বাজার হাট করারও বেজায় সুবিধে হয়ে যাবে। বাজারের রাস্তাটা খুঁড়ে মেরামত করছে বলে যাতায়াতের বেশ অসুবিধে। জি আজ্ঞে। তুমিও কোনো কোনো দিন ওটাই করে কলেজে যেতে পারবে। জি আজ্ঞে। ছেলে মেয়েরা স্কুলে যেতে আর কষ্ট পাবে না, কি বলো? জি আজ্ঞে। আর মাকেও গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসা যাবে। সে তো বটেই। আর ধরো নিচে পরিষ্কার বাতাসের অভাব হলে ওপরে উঠে কিছুক্ষণ বিশুদ্ধ বায়ু সেবন করে আসা যাবে। ঠিকই তো। ধরো আকাশে একটা এরোপ্লেন উড়ে দিল্লি যাচ্ছে, আমার হয়তো দিল্লিতে মাসির বাড়িতে একটা খবর পাঠানো দরকার। আমি চট করে উড়ে গিয়ে পাইলটকে খবরটা দিয়ে দিলুম, সে পৌঁছে খবরটা পাঠিয়ে দেবে। এতে ভালো হবে না? খুবই ভালো হবে। তারপর ধরো এর জন্য যদি ওরা নোবেল প্রাইজটা নেহাতি দিতেই চায়, তাহলে সেটা প্রত্যাখ্যান করবার কোনো মানেই হয় না। বিজ্ঞানের উন্নতির জন্য আমাদের যথেষ্ট টাকার দরকার। সে তো বটেই। নোবেল পেলে নামটামও একটু ছড়ায়। যে আজ্ঞে। নোবেল খুব ভালো জিনিস। কাজে আর দেরি করো না। অঙ্ক টঙ্ক যদি কিছু কষতেই হয়, সে তুমি কষে ফেলোগে, আমাকে শুধু মোদ্দা কথাটা জানালেই হবে। আগে তাই ভালো। রামলাল চলে যাওয়ার পর ভুবন রায় কিছুক্ষণ পায়চারি করলেন। তারপর হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এসে গেল। পরীদের কথা তার তো এতক্ষণ মাথাতেই আসেনি। পরীরাও মানুষের মতোই হয় বলে তিনি শুনেছেন। রামলাল, রামলাল। কিছুক্ষণ পর খবর পেয়ে রামলাল হন্তদন্ত হয়ে ছুটে এলেন। আজ্ঞে, আচ্ছা পরীদের ডানা কি দিয়ে তৈরি বলো তো? পরী? আগে পরীদের কথা তো জানি না। জানো না? রামলাল, রামলাল। কিছুক্ষণ পর খবর পেয়ে রামলাল হন্তদন্ত হয়ে ছুটে এলেন। আজ্ঞে, আচ্ছা পরীদের ডানা কি দিয়ে তৈরি বলো তো? পরী? আগে পরীদের কথা তো জানি না। জানো না? জানো না মানে? এসব কি শেখানো হয় না নাকি? বিজ্ঞানে পরীদের কোনো স্থান নেই। ও আচ্ছা, ফড়িংকে কি তোমরা বিজ্ঞানে স্থান দাও? আগে তা দে। এন্টেমোলজিতে ফড়িং গুরুত্বই পায়। আমার মনে হয় ফড়িং এবং পরীর ডানা একই মেটেরিয়ালে তৈরি। তা হতেই পারে। ভালো করে খোঁজ নাও, ফড়িং এর ডানা কি দিয়ে তৈরি সেটাও দেখতে হবে। জি আজ্ঞে। তবে তোমাকে এও বলে রাখি, ডানা টানা আমার পছন্দ নয়। ডানার অনেক ঝঞ্ঝাট, সেটা ক্রমান্বয়ে নাড়তে হয়। আমি আরো সিম্পল জিনিস চাই। ধরো দেশলাইয়ের বাক্সের মতো। বুঝেছো? খুব বুঝেছি। তাতে সুবিধে বেশি, তাই না? আমিও সেই কথাই বলি। কোন কথা? ডানার চেয়ে দেশলাই ঢের ভালো, ঝামেলা কম। হ্যাঁ, কথাটা মাথায় রেখে কাজ করো। যে আজ্ঞে। রামলাল চলে যাওয়ার পর চঞ্চলমতি ভুবন রায় স্থির থাকতে পারলেন না। নানা রকম জিনিসপত্র নিয়ে উড়ান যন্ত্র তৈরি করতে বসে গেলেন। কাজে সাংঘাতিক মগ্ন। ঘন্টা দুয়েক বাদে তিনি একটা বাক্সের মতো জিনিস বানিয়েও ফেললেন। ভ্রু কুঁচকে তাকিয়ে আপন মনেই বললেন, এটা দিয়ে কি সত্যি ওরা যাবে? কি যেন কানের কাছে বলে উঠল, যাবে। কে? আগে আমি দৈববাণী। দৈববাণী? বিজ্ঞানে কি দৈববাণীর কোনো স্থান আছে? ভুবন রায় ভ্রু কুঁচকে ভাবলেন। তারপর মনে হলো, না হবেই বা কেন? ঈশ্বর তাকে অনন্ত ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, তার ভিতর দিয়ে হয়তো ঈশ্বরের কোনো ইচ্ছা পূর্ণ হবে। তিনি গলা খাঁকারি দিয়ে
একটু ইতস্তত করে বললেন, তা হ্যাঁ হে দৈববাণী, তুমি এখনো ধারে কাছে আছো নাকি? বিলক্ষণ। তাই ভগবানের কাছে গিয়ে ব্যাপারটা তাহলে বলো। তা তো বলবোই, ভগবানও জানেন কি না তিনিই পাঠালেন। ভুবন রায় দুহাত আনন্দের সঙ্গে ঘষে নিয়ে বললেন, বা চমৎকার, এতদিন তাহলে নোবেলটাও পাওয়া যাবে। তা হ্যাঁ দৈববাণী, একটা কথা বলবে? নিশ্চয়। তা ওখানে আইনস্টাইন বা নিউটনের সঙ্গে দেখা হয়? রোজ দুবেলা হচ্ছে মশাই। তা তাঁরা সব আমাকে নিয়ে আলোচনা করেন নাকি? খুব করেন, রীতিমতো ভাবনায় পড়েছেন সবাই। কি রকম? আপনি যা কাণ্ড করছেন তাতে তো তাদের নাম দুনিয়া থেকে মুছে যাওয়ার দাখিল হয়েছে। আর কারো চোখে ঘুম নেই, খাওয়া কমে গেছে। বটে? তবে হ্যাঁ, আচার্য প্রফুল্লচন্দ্র রায় আর জগদীশচন্দ্র বসু খুব খুশি। আপনি বাঙালি হয়ে যেভাবে সাহেবদের টেক্কা দিলেন তার তুলনাই হয় না। হে 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 হে। এ আর এমন কি, সাহেবরাও এতদিন কম কিছু করেনি। তা করলেও আপনার কাজে লাগে না। তা বটে, আমার ধাতটা একটু অন্য রকম কি না? এই তো রামলাল আমাকে অঙ্ক দিয়ে ভয় দেখাচ্ছিল, দিয়েছি ধমকে। রামও? অঙ্ক আবার একটা জিনিস নাকি? আমার তো অঙ্কের দরকারই হলো না, কেমন ওড়ার যন্ত্র বানিয়ে ফেললুম। সে কথাই তো আমরা স্বর্গে আলাপ আলোচনা করি। বটে বটে, তা কি কথা হয়? ভগবান নিজেই আপনার কথা তুলে মাঝে মাঝে বলেন, হ্যাঁ মানুষের মতো একখানা মানুষ বটে ভুবন রায়। যেমন রোগ তেমনি ঝোঁক, ওরকম আর একখানা মানুষ বানাতে পারলে বড় আনন্দ পেতাম। কিন্তু ছাঁচ ভেঙে ফেলেছি, আর তো হওয়ার নয়। ছাঁচটা আবার কি? প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ছাঁচ থাকে তো, যেই একটা তৈরি হয় অমনি ছাঁচ ভেঙে দেওয়াই নিয়ম। তাই একটার মতো আর একটা হয় নাকি না? ভুবন রায় খুব হাসলেন, বললেন, তা বটে। আচ্ছা, ওরা কি এর জন্য নোবেলটা আমাকেই দেবে? না দিয়ে যাবে কোথায়? একবার নয়, নোবেল আপনার বার চারেক পাওয়া উচিত। ভুবন রায় চোখ কপালে তুলে বললেন, বলো কি হে দৈববাণী, নোবেল 4 বার? সে যে অনেক টাকা। তা বলতে পারেন 2 কোটির কিছু ওপরেই হবে। 2 কোটি বলে ভুবন রায় মাথাটা চেপে ধরে বসে পড়লেন। ঘাবড়াচ্ছেন কেন? 2 কোটি তো নস্যি। এই জিনিস বিক্রি করলে তো আরো কত কোটি আসবে, গুণে শেষ করতে পারবেন না। উফ, এ যে ভাবা যায় না, মাত্র কয়েক ঘন্টার কাজে এত! ভগবান যাকে দেন ছপ্পর ফুঁড়ে দেন, তাই দেখছি। তারপর খ্যাতির কথাটাও ধরুন, পৃথিবীতে সবাই এক ডাকে ভুবন রায়কে চিনে যাবে। তা তো বটেই, সেটারও তো দাম হয় না। খ্যাতি তো আছেই, তবে খ্যাতির বিড়ম্বনাও কম নয়। তা ঠিক, খ্যাতি বলেই দুনিয়ার সব দেশ ডাকাডাকি করবে। আজ আমেরিকা, কাল রাশিয়া, পরশু চীন, খুব ছোটাছুটি পড়ে যাবে। ভুবন রায় উজ্জ্বল হয়ে বলেন, তা নাকি? নাকি মানে? ডাক এলো বলে। তাহলে এখন কি একটু চড়ে দেখবো? এখন কি দরকার? দৈববাণী তো বলছে যন্ত্রটা তৈরি হয়ে গেছে। বাইরে এখন বেশ অন্ধকার, এ সময় ওড়াউড়ি করতে গেলে বাদুড় বা পেঁচার সঙ্গে ধাক্কা লাগতে পারে। বাদুড়ের আবার ধারালো নখ আছে। ও বাবা, তাহলে থাক। ইয়ে, একটা কথা ছিল। কি কথা? এত বড় একটা কাজ করলেন, ভগবানকে কিছু দেবেন টেবেন না? ভগবান কিছু চান নাকি? না না, ওসব চাওয়া টাওয়া তোমার ধাতে নেই, তবে কি না দেওয়াটাই দস্তুর। তা দেব না কেন? 5.5 আনা বা 5 শিকে দিলেই তো হয়। এটা একটা কথা হলো? কেন, আমরা তো ওই রেটেই পুজো দিই। সে আপনার অর্ডিনারি পুজো। 4-4টে নোবেল পেলে কি আর 5 শিকেতে হয়? নোবেলের পিছনে ভগবানের খাটুনিটার কথাও ভাবুন।
কত সূক্ষ্ম মারপ্যাচের ছাঁচ বানাতে হয়েছিল। তাহলে 5 টাকাই দেব না হয়। ছি ছি, নজরটা একটু উঁচু করুন ভুবন বাবু। আপনার উচিত 5 লাখ দেওয়া। আমরা না হয় আপনার সম্মানে কিছু কমিয়ে দিচ্ছি, 5,000। ভুবন রায় আবার মাথায় হাত দিলেন। 5,000? ওর কমে আজকালকার বাজারে কি 4টে নোবেল পাওয়া যায়? 5 জনকে জিজ্ঞেস করে দেখুন না। না হে দৈববাণী, তোমার রেটটা বড্ড বেশি। আমি নিমিত্ত মাত্র, ভগবানেরই ভোগে লাগবে। স্বর্গেও এখন জিনিসের দাম বেশ চড়া। 4,999। 1 টাকা ছেড়ে দিচ্ছি। ও আমি পারবো না। পুরো 4,500ই দিন তবে। মেলা কমে গেল। জলের দরে নোবেল। ভুবন রায় পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা গুনে বললেন, না হে, হচ্ছে না। কত আছে? এই 500 টাকার মতো। এখন ওটাই আগাম দিন, বাকিটা কাল নেব। কোথায় রাখবো? টেবিলে, ওই উড়ান যন্ত্রের পাশে রেখে একটু বাইরে গিয়ে দাঁড়ান, মিনিট খানেক। ভুবন রায় তাই করলেন। 1 মিনিট বাদে ঘরে ঢুকে দেখলেন টাকাটা নেই। যন্ত্রটা হাতে তুলে নিয়ে তিনি বিকট স্বরে চেঁচাতে লাগলেন, ইউরেকা, ইউরেকা! ভূতকে শূন্যে ঝুলিয়ে এনে তার ঘরের দরজায় ঝপাস করে ফেলে জনার্দন বলল, এ যাত্রা খুব বেঁচে গেলি যা হোক। ভূত চিঁচি করে বলল, জনার্দন দা, একটা কথা ছিল। আবার কি কথা? লম্বোদর আমার একটা বংশ পরিচয় দিচ্ছিল, তার জন্যই তো বেঁচে গেলি। কিন্তু আমার বংশ পরিচয়টা এমন কি যে তোমরা খাতির করলে? তা আমি জানি না, লম্বোদর জানে। আমি কি লম্বোদরেরই বংশধর? তাই তো মনে হলো। সেই লম্বোদর আর এই লম্বোদর কি এক? ওসব বড় গোলমেলে কথা, মারপ্যাঁচের ব্যাপার। কিন্তু তোর অত খতেনে কাজ কি? গর্দানটা যে বাঁচাতে পেরেছিস সেই ঢের। তা বটে, তবে আমি যদি লম্বোদরের বংশধর হয়ে থাকি, তাহলে কিন্তু আমাকে তোমার একটু খাতির টাতির করা উচিত। জনার্দন একটু বিপন্ন গলায় বলল, আবার খাতির চাইছিস? কেন, খাতিরটা কম কি করা হলো শুনি? তুমি মোটে আমার সঙ্গে ভালো ব্যবহার করনি, কেবল ধমকে ধামকে কথা বলছো। কিছু জিজ্ঞেস করলে কাটা কাটা জবাব দিচ্ছ। তোমার ব্যবহার মোটেই ভালো লোকের মতো নয়। তা নাই বা হলো, লম্বোদরের বংশধর হয়ে কি মাথাটা কিনে নিয়েছিস নাকি? তা আমি জানি না। লম্বোদরের সঙ্গে তো আর আমার তেমন সাক্ষাৎ পরিচয় নেই। সে কেমন লোক তাও জানি না। তবে লম্বোদর যদি আমার সঙ্গে দেখা করতে আসে, তাহলে বলে দেব যে তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। কখন তুচ্ছ তাচ্ছিল্য করলুম? মহা পাজি ছেলে তো। করনি? এই যে 7 হাত ওপর থেকে দমাস করে ফেলে দিলে। আমার কোমরে কিরকম লেগেছে জানো? আহা, ওরকম একটু আধটু লেগেই থাকে। দাঁড়া, মালিশ করে দিচ্ছি। মালিশের দরকার নেই, তবে শোধ তুলতে আমিও ছাড়বো না। 7 বছরের মেছো জালে গাবের আঠা আর লোহার গুঁড়ো মাখিয়ে যখন ভূত ধরবো, তখন দেখাবো মজা। সর্বনাশ! তুই তখন বড় বললি যে শুনতে পাসনি? তা ওরকম একটু আধটু বলতে হয়। তুই মহা নচ্ছার দেখছি। তা ভাই, কি চাস বলতো? যাচাই দেবে? ভূতের সাধ্যে যা কুলোয় দেব, কিন্তু আমরা যে সব পারি তা কিন্তু নয়। অনেক কিছু আমরা পারি না। আমাদের ল্যাবরেটরিতে কয়েকদিন আগে এ বাড়ির একটা ছেলে কয়েকটা কেমিক্যাল মিশিয়ে একটা বিস্ফোরণ ঘটিয়েছিল। সেই কেমিক্যালগুলো কি তা বের করতে পারবে? ও বাবা, সে যে বিজ্ঞানের ব্যাপার। বিজ্ঞান কি কিছুই জানো না? না রে বাপু, বিজ্ঞানের সঙ্গে আমাদের ঘোর শত্রুতা। সবাই বলে বিজ্ঞানের বাড়বাড়ন্ত হলে ভূতে মন্দা দেখা দেয়। তাহলে উপায়টা কি? ফর্মুলাটা যে আমাদের দরকার। কিন্তু আমাদের যে বিজ্ঞানের ধারে কাছে যাওয়া বারণ। লম্বোদরের কড়া হুকুম আছে। ও লম্বোদর কিছু জানতে পারবে না। দুলাল সেন ভারী নিরীহ মানুষ ছিলেন,
কিন্তু এই বিস্ফোরণের ধোঁয়া নাকে যাওয়ার পরই তিনি ভীষণ গুন্ডা আর ডাকাত হয়ে উঠেছেন। যদি তাকে আবার আগেকার মতো মানুষ করতে হয়, তাহলে আমাদের ফর্মুলাটা জানা দরকার। বটে, দুলাল সেন মানে সেই বজ্জাত লোকটা তো? হ্যাঁ, যিনি ভূতের ব্যবসা করতে চাইছেন। তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। জনার্দন চোখের পলকে ল্যাবরেটরিতে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যা দেখলো, তা না দেখলে তার প্রত্যয় হতো না। দেখলো ভুবন রায় একটা চেয়ারে বসে নানা কথা বলছেন, আর দুটো লোক আলমারির পিছনে ঘাপটি মেরে থেকে সেই সব কথার জবাব দিয়ে যাচ্ছে। মোদ্দা কথা হলো, ভুবন রায় আকাশে ওরা যন্ত্র বের করেছেন বলে খুব তড় পাচ্ছেন, আর লোক দুটো দৈববাণী করে খুব সায় দিয়ে যাচ্ছে। লোক দুটোকে চিনতে মোটেই কষ্ট হলো না জনার্দনের। একটা দুলাল সেন, অন্যজন পাঁচু মোদক। কথাবার্তা দুলাল সেনই চালাচ্ছেন, কায়দাটাও বেশ ভালোই। ভুবন রায় মাথা পাগলা লোক, তাকে টুপি পরানো শক্ত নয়। জনার্দন রাগে দাঁত কিড়মিড় করার চেষ্টা করলো, তবে দাঁত নেই বলে কিড়মিড়টা তেমন জমলো না। দুলাল সেন আর পাঁচু মোদক যে মহাধূর্ত লোক, তাতে সন্দেহ নেই। এই দুজনের জন্যই আজ দুনিয়ার যত ভূতের চোখে ঘুম নেই। খাওয়া অর্ধেক হয়ে গেছে। এরা যে যথেষ্ট এলেম রাখে, তা জনার্দনও স্বচক্ষেই দেখল। উড়ান যন্ত্রটা যে কোনো কর্মের নয়, তা জনার্দন হাড়ে হাড়ে জানে। তবে তার মাথাতেও দুষ্টু বুদ্ধি কিছু কম খেলে না। সে সুরুক করে দেশলাইয়ের বাক্সের মতো যন্ত্রটার মধ্যে ঢুকে ঘাপটি মেরে রইল। ওদিকে ইউরেকা ইউরেকা বলে চেঁচাতে চেঁচাতে ভুবন রায় বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুলাল সেন আর পাঁচু মোদক হাসতে হাসতে আড়াল থেকে বেরিয়ে এলো। আমরা এতকাল যা করে বেরিয়েছি তা নিছক ধ্যাসটামো। আপনি হলেন জাত শিল্পী। আহা, কি বুদ্ধি, কি সাহস, কি বুকের পাটা! দুলাল সেন একটু বুক চিতিয়ে বললেন, তা বলতে পারো, তবে কি না এ হলো কলি সন্ধে। এখনই কি দেখছো? এরপর আরো কত হবে। পাঁচু একটু গলা খাঁকারি দিয়ে বলল, আপনার সবই ভালো দুলাল বাবু, কিন্তু দোষের মধ্যে ওই খাঁইটা। আপনি অল্পে খুশি নন, কেবল আরো চান, আরো চান। একসঙ্গে অত চাইতে নেই। আমার ওস্তাদ কালী তপাদার বলতেন, ওরে থামতে জানতে হয়, থামতে না জানলে অতি বড়রও পতন অনিবার্য। আপনি ওই থামাটাই শেখেননি। আহা, চটো কেন পাঁচু? বাচ্চাদের যখন প্রথম দাঁত ওঠে, তখন তারা সবকিছুই কামড়াতে চায়। আমারও সেই দশা। চুরি করতে নেমে এমন নেশায় পেয়ে বসেছে যে আর থামতেই ইচ্ছে করছে না। তবে ক্রমে ক্রমে ধাত আসবে, থামতেও শিখবো। তাহলে এবার কি করা যায় বলো তো? এখন আর নতুন কাজে হাত দেবেন না। রাত পুইয়ে এলো, এবার একটু ঘুমিয়ে নেওয়া দরকার। কাল রাতেও তো আবার কাজে নামতে হবে। তা বটে, তবে ঘুমোতে আমার তেমন ইচ্ছে করছে না। তা বললে হবে কেন? আপনার শরীরে এখন হাতির বল, কিন্তু আমি বুড়ো মানুষ, আমার অত সয় না। তাহলে এক কাজ করো, ওই পাশে আমার পুরনো বিছানাটা আছে, শটান গিয়ে শুয়ে পড়ো। আমি একটু যন্ত্রপাতি নাড়াচাড়া করি। ভুবনবাবু এই ল্যাবরেটরির জন্যই আমাকে আনিয়েছিলেন, মনে পড়ছে? এখানে শোবো কি, ধরে ফেলবে যে। আমি আছি, চিন্তা নেই। কাজটা বিপজ্জনক হবে মশাই। আরে আমাদের বিপদে ফেলবে তেমন মানুষ জন্মায়নি। তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি সব সামলাবো। পাঁচু অগত্যা হাই তুলতে তুলতে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। নোবেল পাবে। ভুবন রায় যখন আনন্দে উদ্বাহু হয়ে ইউরেকা ইউরেকা বলে চেঁচাচ্ছেন, তখন চেঁচানির চোটে লোকজন দৌড়ে আসছে। কালী তপাদারের চেলা পাঁচু বিপদের গন্ধ 5 মাইল দূর থেকে পায়। সে লাফিয়ে উঠে দুলাল বাবুর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, কর্তা, এবার পালান। আহা, হলোটা কি? এখন তো কলি সন্ধে। বিপদ, যে বিপদের গন্ধ না পায়
সে চোর হবার যোগ্যই নয়। দুজনে একটা জানলা গলে বাইরে এলেন। পাঁচু বলে, এবারটা ক্ষমা দিন দুলাল কর্তা, দানায় মিলিয়ে আমরা এতক্ষণে লাখ টাকার মালিক হতুম। এখন যদি আর বেশি লোভ করেন তাহলে ওই 500 যাবে। দুলাল সেন চাপা গলায় ধমক দিয়ে বললেন, নজরটা একটু উঁচু করতে শেখো তো। 500তে কেন খুশি হতে যাব? লোকটা তো 5,000 কবুল করেছে। 5,000 নয়, 4,500। আপনি তো দর কমিয়ে দিলেন, ওই হলো। আরো 4,000 আদায় না করে ছাড়ছি না। পাঁচু একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনি 4,000 আশা করে বসে থাকুন তবে। কাল সকালে যখন যন্ত্র নিয়ে উঠতে গিয়ে হাত পা ভাঙবে তখন বুঝবেন। আহা, তখন আরো কোনো ফন্দি ফিকির বের করা যাবে মাথা থেকে। মাথাটা বেশ কাজ করতে লেগেছে। পাঁচু আর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আহা, আপনার মাথাটা যদি আর একটু কম কাজ করতো তাহলে আজ রাতেই আমরা রাজা হয়ে যেতুম। রাজা হতে আর কি বা পরিশ্রম, রাজা 3 দিনে বানিয়ে দেব। রোশো না, মজাটা আগে দেখি। তোমার দোষ কি জানো? পাঁচু মাথা নেড়ে দুঃখের সঙ্গে বলে, গুণে দেখিনি, তবে দোষ মেলাই থাকবার কথা। আমার মতো লোক তো দোষে গুণেই মানুষ, তা দোষটা কি দেখলেন? দুলালবাবু বললেন, তুমি কাজের মধ্যে কেবল লাভ খোঁজো, মজাটা খোঁজো না। এসব কাজে লাভ যেমন, মজাও তেমনি, বরং মজাটাই বেশি। যে আজ্ঞে, তা এক কাজ করলে হয় না? এ কারবারে মজাটা আপনি নিন, টাকাটা আমি, একেবারে ন্যায্য ভাগাভাগি। দুলালবাবু একটু ভাবলেন, তারপর বললেন, সেটা ভালো দেখাবে না। মজা জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না। সব সময় টাকা টাকা করলে মজাটা মাটি হয়। তোমাকে আমি মজা থেকে বঞ্চিত করতে চাই না। পাঁচু আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, যে আজ্ঞে। দুলালবাবু অত্যন্ত গম্ভীর মুখ করে বললেন, এমনকি এই 500 টাকাও আমি নিতে চাই না, ছুঁচো মেরে হাত গন্ধ। এসব ছোটখাটো কাজ করতে আজকাল আমার ঘেন্না হয়। তবে ভূতের ঘুম মানুষের ঘুমের মতো তো নয়। চারদিকে যা যা ঘটছে তা সব তার মগজে একেবারে ভিডিও রেকর্ডিং এর মতো উঠে যেতে লাগলো। গাড়ল ভুবনবাবু চেঁচিয়ে লোক জড়ো করছেন। সেই ফাঁকে জাহাবাজ দুলাল সেন আর ফচকে পাঁচু হাওয়া হলো। সে ফস করে বাক্স থেকে বেরিয়ে দুলালবাবু আর পাঁচু মোদকের গতিবিধিও লক্ষ্য করে নিল। খুব নিশ্চিন্তে দুলকি চালে দুজনে অন্ধকারের মধ্যে হেঁটে পোড়ো বাড়ির দিকেই যাচ্ছে। ভূতের সমাজ এদের ভয়ে আজকাল সিঁটিয়ে আছে। এরা ভূত ধরার ব্যবসা করতে চায়। যা এলেম দুজনের দেখা গেল, তাতে কাজটা অসম্ভব বলেও মনে হলো না জনার্দনের। জনার্দন ফের ফিরে এসে যন্ত্রের মধ্যে ঢুকে পড়ল। জাহাবাজ দুলাল আর ফচকে পাঁচু মোদক যদিও লোকটাকে বোকা বানানোর তাল করছে, কিন্তু এই সুযোগেই ওদেরই বোকা বানানো যাক। ভুবনবাবুকে সে উড়িয়ে আসবে। ওদিকে ভুবনবাবুর চেঁচামেচিতে রামলাল, নন্দলাল, শ্যামলাল সবাই ছুটে এসেছেন। তার নাতি নাতনিরাও এসে গেছে। ভুবনবাবু বিশ্বজয়ীর হাসি হেসে বললেন, ইউরেকা। রামলাল এগিয়ে এসে বিনীতভাবে জিজ্ঞেস করলেন, কিছু বানালেন নাকি? বানালুম মানে? পৃথিবীর অষ্টম আশ্চর্য বললে কম বলা হয়। ওদিকে শুনলুম নিউটন আর আইনস্টাইনেরও টনক নড়ে গেছে। স্বয়ং ভগবান অবশ্য খুব খুশি। কেউ ব্যাপারটা ধরতে না পেরে পরস্পর মুখ তাকাতাকি করছিল। ভুবনবাবু সহাস্যে বললেন, কাজটা যেই শেষ করেছি অমনি দৈববাণী। রামলাল প্রতিধ্বনি করলেন, দৈববাণী? বলেন কি? আর বলো কেন, একেবারে খাঁটি দৈববাণী। বললে একবার নয়, 4-5 বার নাকি আমি নোবেল পাবো। রামলাল মাথা চুলকে বললেন, ঠিক আছে, আপনি বরং খেয়ে দিয়ে একটু ঘুমোন, অনেক খাটুনি গেছে তো। ভুবন রায় ভ্রু কুঁচকে বললেন, এত বড় একটা যুগান্তকারী আবিষ্কার করে ফেললুম, অথচ সেটাকে গুরুত্ব না দিয়ে তুমি আমার খাওয়ার ঘুম নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কেন বলো তো? রামলাল সভয়ে বললেন,
আগে বলছিলুম খুব ধকল গেছে তো। ভুবন রায় হিমশীতল গলায় বললেন, তার মানে তোমার ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না, এই তো? রামলাল জিভ কেটে বললেন, কি যে বলেন! আপনার আরো সব অত্যাশ্চর্য আবিষ্কারের কথা কে না জানে। দৈববাণীর কথাটাও তোমার বিশ্বাস হয়নি মনে হচ্ছে। রামলাল সবেগে মাথা নেড়ে বললেন, দৈববাণীকে বিশ্বাস না করার কিছুই নেই। দৈববাণী হতেই পারে, হয়ও। তুমি শুনেছ কখনো? আগে না, তবে কিনা আমি যুগান্তকারী কোনো আবিষ্কারও তো করিনি। ভুবন রায় চারদিকে তাকিয়ে সকলের মুখ দেখলেন। মুখে যা দেখলেন তাতে খুশি হলেন না। তার মনে হলো এরা কেউ তার কথায় ঠিক মতো বিশ্বাস করতে পারছে না, খুঁত খুঁত করছে। ভুবন রায় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় বড় বিজ্ঞানীদের অনেক মেহনত করে লোককে বিজ্ঞান বিশ্বাস করাতে হয়েছিল। আমার কপালেও সেই কষ্টই আছে। বহুত আচ্ছা, বাদুড়ের নখ, পেঁচার অ্যাটাক সব উপেক্ষা করে এই রাতেই আমি আকাশে উড়ে তোমাদের দেখাচ্ছি। চিতিয়ে দাঁড়িয়ে বললেন, দেখবে? তাহলে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার জন্য প্রস্তুত হও। 4-5টা নোবেল আমার কেন পাওয়া উচিত তা তোমাদের নিরেট মাথায় এবার ঢুকবে। যন্ত্রটা নিয়ে কি একটু কারিকুরি করলেন ভুবনবাবু কে জানে। সবাই সভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে। হঠাৎ বাস্তবিকই সকলের চোখ গোল গোল হয়ে উঠতে লাগলো। যন্ত্রটার মধ্যে খুব একটা কারিকুরি করার মতো কিছু ছিল না। ভুবনবাবু খানিকটা পারদ, খানিকটা হাইড্রোজেন গ্যাস, খানিকটা আরো সব আগড়ম বাগড়ম মিশিয়ে যা খুশি একটা কিছু করে যাচ্ছিলেন। তিনি শুনেছেন বিজ্ঞানের বেশিরভাগ আবিষ্কারই হয়েছে হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে। এরকম কোনো অঘটন ঘটাতেই তার চেষ্টা ছিল। দৈববাণীর ভরসা পেয়ে তিনি নিশ্চিন্ত হলেন যে তাঁর অঘটন ঘটন পটিয়ান মাথা সত্যিকারের উড়ান যন্ত্র তৈরি করে ফেলেছে। কিন্তু কি করে যন্ত্রটা ক্রিয়াশীল করতে হবে তা তাঁর জানা ছিল না। কিন্তু যেই পায়ের তলা থেকে মাটি সরে গেল, অমনি তার সাহসের বেলুন গেল চুপসে। এদিকে তার পরিবারের লোকজন, ছেলেপুলে, নাতি নাতনি সব বাক্যহারা হয়ে গোল গোল চোখ করে চেয়ে আছে। এই যে সাংঘাতিক কাণ্ড! দেখতে দেখতে ভুবনবাবু 10 হাত 20 হাত উপরে উঠে গেলেন এবং তারপরও উঠতেই লাগলেন। অন্ধকারে টর্চের আলো ফেলে ভুবনবাবুর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। ভুবনবাবু ওপর থেকে রামলালের উদ্দেশ্যে বিকট হাঁক মেরে বললেন, ওহে, অমন উজবুকের মতো চেয়ে দেখছো কি? শিগগির আমাকে নামানোর ব্যবস্থা করো। এই বুড়ো বয়সে পড়ে গেলে যে মাজা ভাঙবে সে মাজা আর জোড়া লাগবে না। রামলাল বললেন, যে আজ্ঞে, তবে কিভাবে নামানো যায় সেটাই ভাবছি। আপনার যন্ত্র তো খুবই সাকসেসফুল দেখতে পাচ্ছি, তা ওটায় নাম্বার গ্যাজেট নেই? ভুবনবাবু খেঁচিয়ে উঠে বললেন, যন্ত্রে কি আছে না আছে তা কি চাই আমি জানি? তুমি বরং একখানা মই জোগাড় করে নিয়ে এসো, তাড়াতাড়ি করে, আমার বড্ড ভয় করছে। শুধু রামলাল নন, ভুবনবাবুর বিপদ দেখে সকলেই মইয়ের জন্য ছোটাছুটি শুরু করে দিল। বাঁশের একটা মই বাড়ির নানা কাজে প্রায় ব্যবহার করা হয়। সেইটা যখন নিয়ে এসে দাঁড় করানো হলো, তখন ভুবনবাবু মইয়ের নাগালের অনেকটা উপরে ঝুলে আছেন। মই বেয়ে নেমে আসা অসম্ভব। ভুবনবাবু খেঁচিয়ে উঠে বললেন, আর লম্বা মই পেলে না? কেন যে তোমরা ছোট ছোট মই তৈরি করো তাও বুঝি না। লম্বা লম্বা মই না বানালে মানুষের উন্নতি বা হবে কি করে? ওহে নন্দলাল, যাও না, একটু দমকলে খবর দাও। ওদের কাছে ওম্বা মই থাকে বলে শুনেছি। জি আজ্ঞে, বলে নন্দলাল ছুটলেন। কিন্তু ভুবনবাবু ধীরে ধীরে এত উপরে উঠে যাচ্ছিলেন যে দুনিয়ার কোনো মই তার নাগাল পাবে বলে মনে হচ্ছিল না। শ্যামলাল টর্চ জ্বেলে দিলেন, কিন্তু টর্চের আলো আর ভুবনবাবুর কাছে পৌঁছচ্ছিল না। ভুবনবাবু ওপর থেকে খুব চেঁচামেচি করতে লাগলেন, না, ওহে রামলাল, তোমারও আর বিজ্ঞান চর্চা করার দরকার নেই। কাল থেকে তুমি বরং সংস্কৃত শিখতে লেগে যাও। ল্যাবরেটরিটা তুলে দিয়ে শিব মন্দির করে ফেলবো এবার। ওহে রামলাল,
শিব মন্দির করাটাই কি ভালো হবে, নাকি কালী প্রতিষ্ঠা করবে? না, এখানে দেখছি বড্ড ঠান্ডা। ভুবনবাবু বার কয়েক হাঁচলেন। এদিকে ভুবনবাবুর গগন বিহারের খবর পেয়ে পাড়া প্রতিবেশী এসে জড়ো হতে লাগলো। তারপর শহর ভেঙে পড়লো। হ্যাজাক, টর্চ, গাড়ির হেডলাইট ইত্যাদি জেলে ভুবনবাবুর উড্ডীন অবস্থা সবাই দেখার চেষ্টা করতে লাগলো। হ্যাজাক, টর্চ, গাড়ির হেডলাইট ইত্যাদি জেলে ভুবনবাবুর উড্ডীন অবস্থা সবাই দেখার চেষ্টা করতে লাগলো। বনবিহারী বাবুর বয়স 90-এর কোঠায়। তিনি আকাশের দিকে চেয়ে গদগদ স্বরে বললেন, আহা, ভুবনবাবু সশরীরে স্বর্গে যাচ্ছেন। এমন কপাল কি আর আমাদের হবে? কত বড় পুণ্যাত্মা ছিলেন। আহা হা। শহরের সবচেয়ে বোকা হলেন হরিপদ রায়। তিনি অনেকক্ষণ ব্যাপারটা বুঝবার চেষ্টা করে বললেন, পেটে খুব গ্যাস হয়েছিল নিশ্চয়ই। করালির মা বরণকুলো নিয়ে এসে বসে বসে চোখের জল ফেলছিলেন। আমাদের ভুবন খুড়োই কলকি অবতার। মুখে কখনো কথাটা উচ্চারণ করিনি বটে, পাছে 5 কান হয়। এখন দেখলে তো কলকি অবতার আসলে কে? জনার্দন ভুবনবাবুকে অনেকটা উঁচুতে তুলে ফেলেছিল, কিন্তু বুঝতে পারলো এতে মজাটি মাটি হচ্ছে। তাছাড়া ভুবনবাবু ভয় খেয়ে কেমন যে গো গো করতে লেগেছেন। সুতরাং জনার্দন ঝড়াক করে 30-40 ফুট নিচে নামিয়ে এনে শূন্যে ঝুলিয়ে রাখলো। ভুবনবাবুকে টর্চের ফোকাসের মধ্যে পেয়ে সবাই খুব চেঁচাতে লাগলো, এই যে ভুবন বাবু, নমস্কার, অভিনন্দন ভুবন বাবু। ও ভুবন দাদু, আমাকে একটু ওড়াবে? পেন নাম হই ভুবন কর্তা। এ যা দেখালেন একেবারে জম্পেশ ব্যাপার। একটু শিখিয়ে দিতে হবে কর্তা, 2 পয়সা আসবে তাহলে গরিবের ঘরে। আচ্ছা ভুবন দাদু, ওখানে খাবার পাওয়া যায়? ভুবন দাদু কি পাখি হয়ে গেল বাবা? ভুবন বাবু একটু নিচে নেমেছেন বলে ধাতস্থ হয়েছেন। ওপর থেকে হাঁক মারলেন, রামলাল, নন্দলাল, শ্যামলাল, তোমরা করছোটা কি? 5 জনের সঙ্গে দাঁড়িয়ে তোমরাও মজা দেখছো? যাদের বাপের এত বড় বিপদ, তারা দাঁড়িয়ে কি করে মজা দেখতে পারে তা তো আমার মাথায় আসে না। রামলাল ব্যথাহত গলায় বললেন, বাবা, আপনি কি বলছেন? আমি তো আপনার এই অত্যাশ্চর্য আবিষ্কার দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছি। বাস্তবিকই আপনার 4-5 বার নোবেল পাওয়া উচিত। ভুবনবাবু অত্যন্ত তিক্ত গলায় বললেন, নোবেল? বিজ্ঞানী নোবেল? ও আমি ছোঁবও না। এ যাত্রা যদি বেঁচে যায় তাহলে আমি পদ্য লিখতে শুরু করব। রবি ঠাকুরের মতো পদ্য লিখেই নোবেল পাবো। বিজ্ঞান টিজ্ঞান আর নয়। ভিড়ের মধ্যে আরো 2টি লোক গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে কাণ্ডটা দেখছিল। একজন দুলাল সেন, অন্যজন পাঁচু মোদক। দুলাল বাবু চাপা গলায় বললেন, ও পাঁচু, লোকটা যে আমাদের বোকা বানিয়ে দিল হে। সত্যি কি ওটা ওড়ার যন্ত্র নাকি? পাঁচু ড্যাব ড্যাব করে ভুবন বাবুর দিকে চেয়েছিল, বলল, বাপের জন্মে এমন কাণ্ড দেখিনি। আমার ব্যাপারটা তেমন সুবিধের ঠেকছে না। দুলাল বাবু র্যাপারে মুখটা ভালো করে ঢেকে নিয়ে একটু অন্ধকারের দিকে সরে গিয়ে হঠাৎ হাঁক মারলেন, ভুবন বাবু, শুনতে পাচ্ছেন? দুলাল বাবুর বজ্রকণ্ঠ শুনে সবাই চুপ মেরে গেল। ভুবন বাবু একটু চমকে উঠে বললেন, এই যে দৈববাণীর গলা মনে হচ্ছে। আগে ঠিকই ধরেছেন, দেখলেন তো কেমন উড়লেন? ভুবন বাবু কাঁচুমাচু হয়ে বললেন, তা খুব দেখছি বাপ দৈববাণী, আর দেখতে ইচ্ছে নেই। তাই এই অবস্থা থেকে উদ্ধারের পথ বাতলাতে পারো? খুব পারি। আপনাকে যে বারণ করলুম রাত বিরেতে ওড়বার দরকার নেই, তা কথাটা তো শুনলেন না। তার ওপর 4000 টাকা বকেয়া পড়ে আছে। সেটা ওসুল না হলে যন্ত্রটাই বা নামে কি করে? যাত্রার কাছে তো আর বাকি পড়ে নেই। স্বয়ং ভগবানের কাছে বাকি বকেয়া রাখাটা কি ঠিক হচ্ছে? ঘাট হয়েছে দৈববাণী, মাটিতে পা রাখতে দাও, তক্ষুনি টাকাটা ফেলে দেব। আগে কথাটা মনে রাখবেন। হাড়ে হাড়ে মনে রাখবো, কিন্তু নামাবে কি করে? ঢিল ছুঁড়ে। ও বাবা,
বলো কি? ভয় পাবেন না, ঢিল বেঁধে দড়ির একটা প্রান্ত ছুঁড়ে দেব। আপনি টপ করে ধরে কোমরে দড়িটা ধরে বেঁধে ফেলবেন। আমরা সবাই মিলে দড়ি ধরে টেনে নামিয়ে আনবো। ভূতও তার ঘরে এতক্ষণ ঘুমোচ্ছিল। চেঁচামেচি শুনে হঠাৎ বেরিয়ে এসে কাণ্ডটা দেখে অবাক হলো। ভুবনবাবু যে কেন এবং কিভাবে আকাশে ঝুলছেন তা একমাত্র সেই জানে। সে একটু রাগের স্বরেই চেঁচিয়ে বলল, জনার্দন দা, দাদুকে নামিয়ে দাও বলছি, নইলে লম্বদারকে বলে দেব। এই কথায় ভয় খেয়ে জনার্দন ফুট দশেক নেমে এসে একটা উঁচু থেকে আলগোছে ভুবন রায়কে ছেড়ে দিল। ভুবন রায় মাটিতে পড়েই চেঁচিয়ে উঠলেন, বাবা রে! না, বেশি চোট টোট লাগেনি। হাঁটুটা একটু ঝিনঝিন করলো আর মাথাটা একটু টাল খেলো। তবু ভুবনবাবু রামলালকে বললেন, দেখো দেখো, হাতটার ভাঙলো টাংলো কিনা। রামলাল দেখে দেখে বললেন, আগে না, সব ঠিক আছে। বহু অটোগ্রাফের খাতা এগিয়ে এলো ভুবন রায়ের দিকে, অনেক টেপ রেকর্ডার। ভুবন রায় ভ্রুক্ষেপও করলেন না, বললেন, আমার আর এসব দিকে মন নেই, আগে একটু ঠান্ডা হই, তারপর দেখা যাবে। হাতের যন্ত্রটা রামলালের দিকে এগিয়ে দিয়ে ভুবন রায় বললেন, এটা এক্ষুনি নষ্ট করে ফেলো। এসব জিনিস অত্যন্ত বিপজ্জনক। হামানদিস্তায় ফেলে গুঁড়ো করো, তারপর অ্যাসিড ঢালো, তারপর পেট্রোল ঢেলে আগুন দাও, তারপর মাটি 7 হাত গর্ত করে পুঁতে ফেলো। তার আগে আর আমি নিশ্চিন্ত হতে পারবো না। রামলাল যন্ত্রটা নিয়ে বললেন, যে আজ্ঞে, তবে এমন একটা যুগান্তকারী আবিষ্কার এভাবে নষ্ট করলে যদি লোকে আপনাকে খারাপ ভাবে। ভুবন রায় মাথা নেড়ে বললেন, সে যে যাই ভাবুক, ও জিনিস নষ্ট না করলে আমি রাতে ঘুমোতে পারবো না। ভুবন রায় তার ঘরে এসে যখন ঘরের পোশাক পরে বাথরুমে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তখন জানলা দিয়ে একটা গলা খাঁকারির শব্দ এলো। আগে দৈববাণী বলছিলুম। ভুবন রায় বিরক্ত হয়ে বললেন, ও, তোমার সেই টাকাটা বুঝি? যে আজ্ঞে, টাকাটা জানলার কাছে টেবিলের ওপর রাখলেই হবে। ভুবনবাবু বাক্স খুলে টাকা বের করে 4,000 গুনে টেবিলে রেখে বললেন, শোনো বাপু, ভগবানকে গিয়ে বলো আর নোবেলের দরকার নেই, যথেষ্ট হয়েছে। যে আজ্ঞে, তবে কিনা নোবেল আপনার বাঁধা, বিজ্ঞানে হলো না তো কি, পড়তে হবে। হবে? ভুবনবাবু ভারী অবাক হলেন। পড়তেই হবে, লিখে ফেলুন। ভুবনবাবুর আর বাথরুমে যাওয়া হলো না। জানলার কাছে একটা চেয়ারে বসে পড়লেন। তারপর জানলার দিকে চেয়ে ভারী খুশিয়াল গলায় বললেন, কি করে যে পদ্য আমার হাতে হবে তাও জানতেন না, তবু দেখলেন তো কেমন চট করে ওড়বার যন্ত্র বানিয়ে ফেললেন। ভুবনবাবু প্রায় আর্তনাদ করে উঠলেন, না না, আর এই সব্বনেশে যন্ত্রটার কথা মুখেও এনো না হে দৈববাণী। যন্ত্রটার কথা আমি বেবাক ভুলে যেতে চাই, তুমিও ভুলে যাও। তা না হয় চেষ্টা করব মশাই, কিন্তু ভোলাও কি সহজ কাজ? ভগবান আপনার মধ্যে বিজ্ঞানটা যে বড্ড বেশি করে দিয়েছেন, তার খুব ইচ্ছে ছিল বিজ্ঞানটা আপনি চালিয়ে যান। ভুবনবাবু আবার মাথা নেড়ে আতঙ্কিত গলায় বললেন, না না, কক্ষনো না। বিজ্ঞানে আমার সাংঘাতিক অরুচি এসে গেছে, ওর ধারে কাছেও আমি আর মাড়াচ্ছি না। ভগবান কি ব্যাপারটা ভালো চোখে দেখবেন? আপনার ক্ষমতাতে তো আপনি আলু দিয়ে অ্যাটম বোমা, মোচা দিয়ে রকেট, চাই এক নস্যির ডিবে দিয়ে নিউক্লিয়ার সাবমেরিন বানিয়ে ফেলতে পারেন। এতখানি প্রতিভা নষ্ট করবেন মশাই? ভগবান যে ভারী দুঃখ পাবেন। ভুবনবাবু একটু চাপা গলায় বললেন, ভগবানকে কথাটা বলার এখন দরকারটাই বা কি দৈববাণী? সব কথা কি তাকে বলা ভালো? আরো মুশকিল কি জানেন, লোকে তাকে অন্তর্যামী বলে বটে, আসলে তিনি অত খোঁজ খবর রাখেন না। এই আমরা তার চেলা চামুন্ডারাই তাকে গিয়ে যা সব খবর টবর দিই আর কি। কিন্তু তাহলে আপনার মতো একজন গণ্যমান্য লোকের খবর তো আর চেপে রাখা যায় না। আমি গিয়ে হাজির হলেই প্রথমেই তিনি আপনার খবর জানতে চাইবেন। না, বড্ড মুশকিল হলো দেখছি।
ফের আপনাকে বিজ্ঞানের দিকেই ঠেলে দিকটা খুলে দেবেন। ওরে বাবা, কিন্তু আমার যে ভয়ঙ্কর বিজ্ঞান ভীতি হয়েছে এ দৈববাণী। ফের বিজ্ঞান নিয়ে পড়লে আমি যে মারা পড়বো, কোনো উপায় হয় না? তা কি আর হয় না মশাই, হয়। তবে কিনা খরচাপাতিও তো বড় কম না। প্রণামীটা একটু মোটা করে ফেললে ভগবান হয়তো খুশি হয়ে বিজ্ঞানটা মকুব করে পদ্যের দিকটা খুলে দেবেন। গুছিয়ে কথাটা বলতে হবে, এই যা। সে তো খুবই ন্যায্য কথা হে, যে আসবে। আসল কথাটা হলো নজরটা ছোট করতে নেই। কে কত দিল সেটা দেখেই তার বিচার হয় কি না। তাছাড়া আপনার কেসটাও গোলমেলে, বিজ্ঞান কেটে পদ্য করতে হবে। ধরা পড়লে দৈববাণীরই গরদান যাবে। আপনার আর কি? ভুবনবাবু একটু বিরস মুখে বললেন, 15 পর্যন্ত যেতে পারি, তার বেশি পেরে উঠছি না। 15? 15 দিয়েই চালিয়ে দাও ভায়া, নোবেল পেলে বাদ বাকি শোধ করে দেব। খুব ঝামেলায় ফেললেন মশাই। তা আপনি ভগবানেরও পেয়ারের লোক, আপনার কথাটা আর ফেলি কি করে? তবে 15,000ই টেবিলের ওপর রেখে একটু আড়ালে যান। বাঁচালে। ভুবনবাবু তাড়াতাড়ি আলমারি খুলে টাকা বের করে যথাস্থানে রেখে বাথরুমে গিয়ে ঢুকলেন। দুলাল বাবু টাকাটা হাত বাড়িয়ে নিয়ে অন্ধকারে পাঁচু সমেত হাওয়া হলেন। পাঁচুর মেজাজটা ভালো যাচ্ছে না, বলল, টাকা তো দুহাতে লুটছেন, কিন্তু আপনার কপালে লক্ষ্মী বড় অস্থির, ভালো করে বসতে পারছেন না। তোমার বড় লোভ পাঁচু, ওই জন্যই তোমার উন্নতি হচ্ছে না। আগে তা যা বলেছেন। তবে কিনা গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। এই যে টাকাকে টাকা মনে করছেন না, 2-5 হাজার টাকা ফেলে ছড়িয়ে দিচ্ছেন, এতে মা লক্ষ্মী চটে যান। পরে দেখবেন হা টাকা জো টাকা করে মরতে হবে। আহা, হবে হবে, টাকাও হবে, নামও হবে, ফুর্তিও হবে। শুধু টাকায় কোনো মজা নেই। আজ রাতের মতো ক্ষমা দিন কর্তা, দুটো চোখের পাতা এক হলো না আজ। আমি বুড়ো মানুষ, আপনার মতো তেজি লোকের সঙ্গে পাল্লা দিয়ে আর পেরে উঠছে না। তাও হবে, বিশ্রাম তো সকলেরই দরকার। তবে গা আর একটু ঘামিয়ে তবে বিশ্রাম করলে আরাম পাবে। 15,000 টাকাও একটু ব্যবস্থা করা দরকার। পাঁচও আতকে উঠে বলে, ব্যবস্থা? সে আবার কি? টাকাটা আমাদের আজ রাতের শেষ রোজগার, ওটা আর জলে ফেলবেন না। দুলালবাবু মাথা নেড়ে বললেন, না না, জলে ফেলবো কেন? কোথায় ফেলবো সেটাই ভাবছি। সকালবেলা ঘুম ভেঙে চোখ মেলতেই ভুবনবাবুর মনে একটা শব্দ যেন ডুগডুগি বাজাতে লাগলো, কবিতা, কবিতা, কবিতা। ভুবনবাবু শটান উঠে বসলেন। অনুভব করলেন তার মাথা থেকে কে যেন রাতভর ঝেঁটিয়ে বিজ্ঞানের আবর্জনা সব বিদেয় করে দিয়েছে। বিজ্ঞানের আর তলানিও তার মাথার মধ্যে পড়ে নেই। ভুবনবাবু হাসি হাসি মুখ করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগলেন। সূর্য উঠি উঠি করছে, গাছে গাছে পাখি ডাকছে। বেশ কুয়াশা হয়েছে আজ, টুপটাপ শিশির ঝরে পড়ছে গাছ থেকে। ভুবনবাবুর মনে হলো পৃথিবীটা যেন কবিতায় কবিতায় ছয় লাভ হয়ে আছে। আকাশে যেন অজস্র কবিতা ঘুড়ির মতো উড়ে উড়ে লাট খাচ্ছে। কবিতা যেন গাছে গাছে বানরের মতো ঝুল খাচ্ছে। পাখিদের গলা থেকেও যেন কবিতারই কিচিরমিচির বেরিয়ে আসছে। তিনি শিশিরের শব্দের মধ্যেও কবিতার পদধ্বনি শুনতে পাচ্ছিলেন। কে যেন লিখেছিলেন, কবিতা, তোমায় আজকে দিলাম ছুটি। না, ভুবনবাবুর মন আজ উল্টো কথাই বলতে চাইছে। কবিতা, আমার মুঠিতে তোমার ঝুঁটি, কিংবা ঝুঁটির বদলে টুঁটিও চলতে পারে। কবিতাকে ছুটি দেবেন কি? কবিতা থেকে কি কারো ছুটি আছে? ভুবনবাবু হাত মুখ ধুয়ে টুয়ে তৈরি হয়ে রামলালকে ডেকে পাঠালেন। ও জিজ্ঞেস করে দেখো, চাই তো ওদের জন্য খান কয়েক কাতা এনে দিও। আর কয়েক বোতল কালিও লাগবে। বইয়ের দোকানে গিয়ে যে কখানা কবিতার বই পাবে নিয়ে আসবে। আর ছন্দ টন্দ শেখার বই পাওয়া যায় না, খুঁজে দেখতে হবে। দেখো, না পাওয়া গেলে কলকাতায় চিঠি লিখে ওসব বইও আনিয়ে নাও। আর ভালো দেখে কয়েকটা ডিকশনারি। যে আজ্ঞে। আর শোনো,
যে আজ্ঞে। রবীন্দ্রনাথ যে পোশাক পরতেন সেটা লক্ষ্য করেছো? রবীন্দ্রনাথ একটা জোব্বা পরতেন। হ্যাঁ, ওই রকম জোব্বাও গোটা কয়েক তৈরি করতে হবে। ভালো দেখে রেশমি কাপড় কিনে আমার আর তোমাদের 3 ভাইয়ের মাপে অন্তত 4টে করে জোব্বা আজই ইরফাম দর্জিকে দিয়ে করতে দিয়ে এসো। যে আজ্ঞে। রামলালকে বিদায় দিয়ে ভুবনবাবু একটু বাগানে এলেন। অনেক গোলাপ ফুল ফুটে আছে। তিনি একটি রক্ত গোলাপ তুলে নিয়ে গন্ধ শুঁকলেন। ফুল, চাঁদ, পাখির ডাক, প্রকৃতি এসব না হলে কবিতার মেজাজ আসে না। ভুবনবাবু বাগানে পায়চারি করতে করতে ফের টের পেলেন তার চারদিকটায় জীবাণুর মতো কবিতা গিজগিজ করছে। কবিতা দিয়েই যেন ভগবান দুনিয়াটাকে বানিয়েছেন। তার হাত কবিতা লেখবার জন্য নিষ্পিস করতে লাগলো। সমস্যা হলো জীবনে একমাত্র পাঠ্যপুস্তক ছাড়া আর তিনি কবিতা টবিতা কখনো বিশেষ পড়েননি। কবিতা জিনিসটা যে নিতান্তই বাহুল্য জিনিস তা তিনি এককালে বেশ জোর গলাতেই প্রচার করতেন। আনমনে হাঁটতে হাঁটতে তিনি নন্দলাল বাবুর ঘরের সামনে এসে পড়েছেন। ভেজানো দরজায় টোকা দিয়ে বললেন, ওহে নন্দলাল, ঘরে আছো নাকি? নন্দলাল ঘরেই ছিলেন। প্রাতঃকালে এই সময়টায় তিনি প্রাণায়াম করেন। ভুবনবাবুর গলা পেয়ে তটস্থ হয়ে বললেন, জি আজ্ঞে। ভুবনবাবু ঘরে ঢুকে নন্দলালকে দেখে অবাক হয়ে বললেন, ও কি, ব্যায়াম করছো নাকি? ছি ছি, ব্যায়াম করা যে খুব খারাপ অভ্যাসে। ওতে মনটা শরীরের দিকে চলে যায়, মাথায় সূক্ষ্ম ভাবনা চিন্তা আসতে চায় না। ব্যায়াম করলে কবিতা লিখবে কি করে? নন্দবাবু কিছু বুঝতে পারলেন না, তবে মৃদু গলায় বললেন, কবিতা? আমি তো কবিতা টবিতা লিখি না। কবিতা খুব খারাপ জিনিস। কবিতা লিখলে ধর্মভাব নষ্ট হয়ে যায়। ভুবনবাবু গম্ভীর হয়ে অত্যন্ত থমথমে গলায় বললেন, তোমার মুখ থেকে এরকম কথা শুনবো বলে আশা করিনি। শুনে মর্মাহত হলাম। কবিতা সম্পর্কে তোমার মনোভাব অত্যন্ত নিন্দনীয়। জানো, কবিতা দিয়েই ভগবান দুনিয়াটাকে বানিয়েছেন। দেখলুম আকাশে কবিতার ঘুড়ি উঠছে হাজার হাজার। গাছের ডালে ডালে বানরের মতো ঝুল খাচ্ছে কবিতা। জীবাণুর মতো বাতাসে ভেসে বেড়াচ্ছে কবিতা। নন্দলাল বাবু খ্যাং করে একটা শব্দ করলেন। কিছু বললে নন্দলাল? আগে না, একটা শব্দ শুনলুম যেন। যাকগে, যা বলছিলুম, কবিতা বোঝবার, কবিতা দেখবার চোখ চাই। ওসব ব্যায়াম ট্যায়াম করো বলেই তোমার কবিতার অনুভূতিটা তেমন হচ্ছে না। আমি রামলালকে খাতা আনতে পাঠিয়েছি। আজ থেকেই কবিতা মক্স করতে বসে যাও। এমন কিছু শক্ত ব্যাপারও নয়, একটু একটু করে ভাববে আর লিখবে। নন্দবাবুর মুখে আর শব্দ নেই, চোখের পলক পড়ছে না। খানিকক্ষণ বজ্রহাতের মতো দাঁড়িয়ে থেকে বললেন, যে আজ্ঞে। এদিকে রাতের ঘটনার খবর চারদিকে ছড়িয়ে যাওয়ায় ভোর হতে না হতে দলে দলে লোক এসে বাড়িতে ভিড় করতে লাগলো। তাদের মধ্যে খবরের কাগজেরও লোক আছে। ভুবনবাবু ভারী বিরক্ত হয়ে চাকরকে ডেকে বলেছিলেন, ওরে, ওদের বলে দে আমার শরীর খুব খারাপ, দেখা হবে না। একজন রিপোর্টার কয়লাওয়ালা সেজে ঢুকে পড়েছে। সে এসে জানলায় উঁকি দিয়ে বলল, অভিনন্দন ভুবনবাবু, আমাদের কাগজের জন্য ছোট্ট একটা ইন্টারভিউ না দিলেই নয়। ভুবনবাবু ঘন ঘন মাথা নেড়ে বললেন, হবে না হবে না, আমার শরীর খুব খারাপ। ইন্টারভিউ দিতে না পারলে আমার চাকরি থাকবে না। চাকরি ছেড়ে কবিতা লেখো, কবিতার মতো জিনিস হয় না। বলেন কি, আপনি কি কবিতারও ভক্ত? বিজ্ঞান আর কবিতাকে কিভাবে মেলাচ্ছেন স্যার? মেলাচ্ছি না হে, বিজ্ঞান ছেড়ে কবিতা ধরেছি। কবিতা ছাড়া দেশের উন্নতি নেই। লোকটা খসখস করে নোট বইতে ভুবনবাবুর এসব কথা লিখে নিতে নিতে বলল, বিজ্ঞান কেন ছাড়লেন তা যদি দু এক কথায় বলেন। বিজ্ঞান একটা যাচ্ছে তাই জিনিস। যার কাণ্ডজ্ঞান আছে সে কখনো বিজ্ঞান চর্চা করবেই না। বিজ্ঞানই দুনিয়াটাকে রসাতলে দিচ্ছে। কিন্তু আপনি যে অত্যাশ্চর্য আবিষ্কার করেছেন তার জন্য ইতিমধ্যে চারদিকে হইচই পড়ে গেছে। লোকে বলছে আপনি আগামী পৃথিবীর চেহারাই পাল্টে দেবেন। শোনো হে বাপু, ঈশ্বর আমাকে মেলা প্রতিভা দিয়েছেন। আমি যদি ফুটবল খেলতুম তাহলেও মাঠদাঙ্গা বা
পালু হতে পারতুম। রিপোর্টার একটু অপ্রস্তুত হয়ে বলল, কি? ও তাই হবে। কথা হলো, যার প্রতিভা আছে সে বিজ্ঞানেও যেমন, কবিতাতেও তেমন, ফুটবল ক্রিকেটেও কেউকেটা, বুঝলে? আগে তা তো বটেই। প্রতিভা বড্ড বেশি হয়ে যাওয়ায় খানিকটা চলকে ওই বিজ্ঞানে গিয়ে পড়েছিল। তবে যা হওয়ার হয়েছে, বিজ্ঞানের ছায়াও আমি আর মাড়াচ্ছি না। রিপোর্টার মাথা টাথা চুলকে বলল, স্যার, একটা কথা বলবো? কিছু মনে করবেন না তো? আমি রিপোর্টার মানুষ, যখন তখন যেখানে সেখানে ছুটতে হয়। তাই বলছিলাম, বিজ্ঞান যখন ছেড়েই দিচ্ছেন, তখন ওই যন্ত্রটা যদি আমাকে দান করেন। ভুবনবাবু চমকে উঠে বললেন, ওই সব্বনেশে জিনিস তুমি চাইছো? তুমিও তো দেখছি সব্বনেশে লোক। ওই যন্ত্র আমি রামলালকে গুঁড়ো করতে দিয়েছি। গুঁড়ো করে অ্যাসিডে ছড়িয়ে 7 হাত মাটির তলায় পুঁতে ফেলা হবে। ইস, বড় লস হয়ে গেল স্যার। দেখি যদি এখনো গুঁড়ো না করা হয়ে থাকে, বলে রিপোর্টার দৌড় লাগালো। রামলাল অবশ্য যন্ত্রটাকে গুঁড়ো করেননি। তিনি ল্যাবরেটরিতে বসে খুব মন দিয়ে যন্ত্রটাকে নানাভাবে পরীক্ষা করছিলেন, আর কয়েকজন বিজ্ঞানের অধ্যাপককে ডাকিয়ে এনেছেন। তারা অবশ্য ভুবন রায়ের গগন বিহারের খবর জানতেন। দু একজন নিজের চোখে ঘটনাটা প্রত্যক্ষ করেছেন। তারাও ভারী ভাবিত এবং অপ্রস্তুত বোধ করছেন। ফিজিক্সের গুণময় বাবু বললেন, বিজ্ঞানের যে আমরা এখনো কিছুই জানি না, এই যন্ত্রটা তাই প্রমাণ করছে। অঙ্কের শৈলেনবাবু মাথা নেড়ে বললেন, আমার মনে হচ্ছে এটা বিজ্ঞান টিজ্ঞান নয়, এ হলো যোগ। ভুবনবাবু যোগও বলে শূন্যে উঠেছিলেন। আমার বাবার এক মেশো প্রায় এরকম উঠে যেতেন। কেমিস্ট্রির প্রসাদ বাবু যন্ত্রটা দেখে শুনে বললেন, আমাদের উচিত ব্যাপারটা সায়েন্স কংগ্রেসে জানানো। রামলাল বললেন, আপনারা আর একটু বিষয়টি নিয়ে ভাবুন। আমার বাবা বিজ্ঞানের কিছুই জানেন না। বুড়ো বয়সে তাকে কিছু ছেলে মানুষেতে পেয়েছে। তবে অনেক সময় নিতান্ত অবিজ্ঞানীর হাতেও হঠাৎ করে কিছু একটা আবিষ্কার ঘটতে পারে। কিন্তু এই যন্ত্রটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে তেমন কিছু নেই। সকাল থেকে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও আমি বহুবার এই যন্ত্রটার সাহায্যে ওড়বার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বাবা, তাহলে কিভাবে উঠলেন? শৈলেনবাবু ফের বললেন, যোগ। বিজ্ঞানীরা অনেকক্ষণ ভাবলেন এবং যন্ত্রটাকে নানাভাবে পরীক্ষা করলেন। অবশেষে প্রত্যেকেই অল্প বিস্তর স্বীকার করলেন যে সাধারণ প্রাকৃতিক নিয়ম বা বিজ্ঞানের ধর্ম অনুযায়ী যন্ত্রটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। রামলাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই যন্ত্রটা আবিষ্কারের ফলে অবশ্য একটা উপকার হয়েছে। বাবা বিজ্ঞান ছেড়েছেন এবং আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। কিন্তু বাবার মাথায় নতুন যে আইডিয়া এসেছে সেটা আরো সাংঘাতিক। সবাই সমস্যারে বলে উঠলেন, কি সেটা? উনি এখন কবিতা লেখার দিকে ঝুঁকেছেন। বাজারে খাতা কিনতে লোক পাঠানো হয়েছে। শুধু তাই নয়, উনি চান আমিও বিজ্ঞান ছেড়ে কবিতা লিখতে শুরু করি। ফিজিক্স গম্ভীর হয়ে বললেন, কবিতা? সে তো খুব খারাপ জিনিস। অঙ্ক বললেন, অতি বিচ্ছিরি, কিছুই বোঝা যায় না। কেমিস্ট্রি বললেন, কবিতা দেখলে আমার মাথা ঘোরে। রামলাল বিরস বদনে বললেন, তাহলে আমার অবস্থাটা কিরকম তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। হনুমানের মতো, শৈলেনবাবু বললেন। রামলাল একটা দীর্ঘশ্বাস ফেললেন। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস অদ্ভুতুড়ে। আজ ছিল 6ষ্ঠ পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি 7ম পর্ব নিয়ে। গল্প